আজকের এই আলোচনায় আমরা এমন 7টা সহজ কিন্তু দারুণ কাজের নিয়ম নিয়ে কথা বলবো যা আমাদের টাকা পয়সা ম্যানেজ করার ভাবনাটাকেই কিন্তু একদম পাল্টে দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই একটা সরাসরি প্রশ্ন করা যাক, কেমন যে টাকাটা আয় করা হচ্ছে সেটার উপর কি আসলে আমাদের নিয়ন্ত্রণ আছে? মাসের শেষে অনেকেই যে একটা আর্থিক দুশ্চিন্তায় ভোগেন, তার মূল কারণ কিন্তু প্রায়শই এই নিয়ন্ত্রণের অভাব। আসল প্রশ্ন হলো, এই নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করা যায় কিভাবে? কথাটা কিন্তু 100% সত্যি। শুধু বেশি আয় করলেই তো হয় না, তাই না? আসল খেলাটা হলো সেই টাকাটাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করা। কারণ কন্ট্রোল যদি না থাকে, তাহলে ওই টাকাই কিন্তু একদিন সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সমস্যাটা তো বোঝা গেল। এবার তাহলে সমাধানের দিকে এগোনো যাক। আমরা এখন 7টা নিয়মের একটা কমপ্লিট টুলকিট দেখব, আর পুরো বিষয়টাকে সহজ করার জন্য এটাকে 3টে মূল পর্বে ভাগ করে নেওয়া হয়েছে। আমাদের প্রথম পর্বটা হলো আয় নিয়ন্ত্রণের কৌশল নিয়ে, মানে টাকাটা হাতে আসার মুহূর্ত থেকেই কিভাবে সেটার উপর একটা শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় সেটাই দেখব আমরা। আর এর জন্য আমাদের প্রথম নিয়মটার নাম হল অটোমেশন রুল। নিজের ওপর ভরসা না করে একটা সিস্টেমের ওপর ভরসা করার এটা একটা চমৎকার উপায়। দেখুন, নিয়মটা খুব সিম্পল। এর মূল আইডিয়াটা হলো খরচ করার সুযোগ পাওয়ার আগেই সঞ্চয়টা করে ফেলা। মানে বেতন পাওয়ার দিনই যদি একটা নির্দিষ্ট অংশ অটোম্যাটিক্যালি সেভিংস বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে চলে যায়, তাহলে বাকি টাকাটা খরচ করার সময় একটা মানসিক শান্তি থাকে। আমাদের দ্বিতীয় নিয়মটা বিশেষ করে যারা কোনো কোম্পানিতে চাকরি করেন তাদের জন্য দারুণ কাজের। এর নাম 401k ম্যাচ রোল। যদিও আমাদের দেশে এটা হয়তো প্রভিডেন্ট ফান্ড বা অন্য কোনো নামে থাকতে পারে। বিষয়টা খুব সহজ। অনেক কোম্পানিই আছে যারা কর্মীদের উৎসাহিত করতে তাদের রিটায়ারমেন্ট ফান্ডে একটা অংশ নিজেরা জমা দেয়। এটা কিন্তু একটা অসাধারণ সুযোগ। এটা হাতছাড়া করা মানে ভবিষ্যতের জন্য পাওয়া একদম ফ্রি টাকা ফিরিয়ে দেওয়ার মতো ব্যাপার। আইন নিয়ন্ত্রণের পর যেই জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হলো খরচটাকে কন্ট্রোলে আনা আর একদম বুঝে শুনে খরচ করা। চলুন দেখি সেটা কিভাবে করা যেতে পারে। এটা বাজেট তৈরি করার সবচেয়ে জনপ্রিয় আর কার্যকরী নিয়মগুলোর একটা। এই নিয়মটা দিয়ে খুব সহজেই খরচের মধ্যে একটা ব্যালেন্স আনা যায়। নিয়মটা কিন্তু ভীষণ সহজ। মোট আয়ের 50% যাবে আমাদের প্রয়োজন মেটাতে, যেমন বাড়ি ভাড়া, খাবার দাবার বা বিল। 30% থাকবে ইচ্ছা পূরণের জন্য, ধরুন ঘুরতে যাওয়া বা সিনেমা দেখা। আর বাকি 20% ওটা সরাসরি চলে যাবে সঞ্চয় বা বিনিয়োগে। এভাবেই কিন্তু জীবনে একটা সুন্দর ভারসাম্য আসে। আমাদের সবারই তো হুটহাট করে কোনো দামি জিনিস কেনার ইচ্ছা হয়, তাই না? এই নিয়মটা ঠিক সেই হুট করে আসা ইচ্ছাটাকে কন্ট্রোল করার জন্য একদম পারফেক্ট। নিয়মটা খুব সোজা আর 3টে ধাপে কাজ করে। প্রথমত, কোনো জিনিসের দাম যদি বার্ষিক আয়ের 1%-এর বেশি হয়, তাহলে দ্বিতীয় ধাপে যেতে হবে। আর সেটা হলো কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো 3 দিন অপেক্ষা করতে হবে। তৃতীয় ধাপে 3 দিন পর নিজেকে আবার প্রশ্ন করতে হবে, জিনিসটা কি আসলেই দরকার? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই সময়ের মধ্যে কেনার ইচ্ছে বা প্রয়োজনটাই আর থাকে না। এই নিয়মটা শুধু আর্থিক শান্তির জন্য নয়, মানসিক শান্তির জন্য খুব জরুরি। এটা আমাদের জীবনকে অপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে মুক্ত রাখতে দারুণভাবে সাহায্য করে। আমাদের পুরনো অভ্যাসটা কি? জিনিস জমাতে থাকা, যা জীবনকে অগোছালো করে তোলে। আর নতুন অভ্যাসটা হলো যখনই একটা নতুন জিনিস কেনা হবে, তখনই একটা পুরনো জিনিসকে বিদায় জানানো। সেটা বিক্রি করে হোক, দান করে হোক বা ফেলে দিয়েই হোক। মিনিমালিজমের এই অভ্যাসটা জীবনকে অনেক বেশি ছিমছাম আর শান্তিময় করে তোলে। এবার আমরা পৌঁছে গেছি আমাদের শেষ পর্বে। এখানে আমরা ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা তৈরির জন্য 2টো খুব গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। জীবনে যে কোনো অপ্রত্যাশিত মুহূর্তের জন্য প্রস্তুত থাকার সবচেয়ে ভালো উপায় হলো এই নিয়মটি মেনে চলা। এটা হলো আমাদের সেফটি নেট। এখানে লক্ষ্যটা হলো অন্তত 3 থেকে 6 মাসের মোট খরচের সমান টাকা একটা ইমার্জেন্সি ফান্ডে জমিয়ে রাখা। এটা অনেকটা নিজের জন্য একটা আর্থিক ছাতার মতো, যা হঠাৎ করে আসা যে কোনো বিপদের ঝড় থেকে আমাদের সুরক্ষা দেবে। এটা কোনো কঠিন নিয়ম নয়, বরং টাকা ডাবল হওয়ার অঙ্কটা সহজে বোঝার একটা চমৎকার কৌশল। এটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের জাদুটা বুঝতে সাহায্য করে। ফর্মুলাটা খুবই সহজ। 72কে যদি বার্ষিক সুদের হার দিয়ে ভাগ করা হয়, তাহলেই জানা যাবে কত বছরে বিনিয়োগ করা টাকাটা ডাবল হবে। এটা মাথায় রাখলে কিন্তু বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। ধরুন কোনো বিনিয়োগ থেকে বছরে 8% রিটার্ন পাওয়া যাচ্ছে। তাহলে 72কে 8 দিয়ে ভাগ করলে উত্তর আসে 9।
তার মানে বিনিয়োগ করা টাকাটা দ্বিগুণ হতে মাত্র 9 বছর সময় লাগবে। এটাই হলো চক্রবৃদ্ধি সুদের আসল ম্যাজিক। এইসব নিয়ম জানার পর শেষে এসে আমাদের মানসিকতার একটা বড় পরিবর্তন আনা দরকার। টাকা বাঁচানো মানে আসলে কি বোঝায়? এটা কি কৃপণতা? আর এটাই হলো পুরো আলোচনার মূল কথা। টাকা বাঁচানো মানে কিপটেমি নয়, এটা হলো আত্মনিয়ন্ত্রণের একটা শিল্প। এই নিয়মগুলো মেনে চলা আসলে ভবিষ্যতে নিজেকে দেওয়ার সবচেয়ে বড় উপহার। টুলকিট তো পাওয়া গেল, এখন প্রশ্ন হলো এই শিল্পটা চর্চা শুরু করার জন্য প্রথম কোন ছোট পদক্ষেপটা আজকেই নেওয়া যায়। এই ভাবনাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক।